সিআইডি যা করেছে। আর যদি আপনার এডিজি সিআইডি মানে সিআইডি ডিপার্টমেন্ট যদি কিছু না করেন, আমরা খুব শিগগিরই এটা কোর্টে মুভ করব। উস্কানিমূলক যে মামলাটা যেটা সিআইডি তদন্তভার গ্রহণ করেছে, আপনার অভিযোগটা কি ছিল? দেখুন, একজন এমপি, যে কোনো এমএলএ তারা কখনোই এইরকম উত্তেজনামূলক ভাষণ ভোটের সময়, বিশেষ করে ভোটের সময় দেওয়া যায় না, যেখানে ওনারা বলছেন যে আমরা দেখে নেব 4 তারিখের পরে ডিজে বাজাবো, বা যে এই ধরনের যে কোনো বক্তব্য বলা যায় না। এবার দেখুন, ওনাদের বক্তব্য হচ্ছে অমিত শাহ এরকম একটি বক্তব্য বলেছিলেন, কিন্তু অমিত শাহ যে বক্তব্যটা বলেছিলেন সেখানে কিন্তু একটা শব্দ ইউজ করা হয়েছে যেটা ওনারা কিছুতেই বলছেন না। ওনারা মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন যে গুন্ডা, এই গুন্ডা শব্দটা উনি ইউজ করেছিলেন, যেটা কখনোই তারা বলছেন না। তো দুটো বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এইবার আমি তো শুধুমাত্র মানে অভিষেক ব্যানার্জির বিষয়ে আমরা বলছি না, আমরা সবার জন্য বলছি যে কোনো এমপি, কোনো এমএলএ এইরকম বক্তব্য বলতে পারে না, এবং এটা যাতে ভবিষ্যতে নিদর্শন হয়। যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো সাইবার ক্রাইমে প্রথম ইনিশিয়াল করেছিলেন, এটা যে সিআইডি নিল, তাহলে এবারে আপনার যে মূল দাবি বা আপনার যার বিরুদ্ধে আপনার শাস্তির মূল চাহিদা, তার মানে এবার সেটা পূরণ হবে তো? নিশ্চয়ই, কেন পূরণ হবে না? আমরা তো শুধু আপনার মানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলিনি, আমরা বলেছি আপনার রিজু দত্তর বিরুদ্ধে। কারণ রিজু দত্ত যে স্টেটমেন্টটা দিয়েছেন আপনার ফেসবুকে, উনি যে কনফেশন দিয়েছেন, সেই কনফেশনটা হচ্ছে একদম মানে স্বীকারোক্তি। তো সেই স্বীকারোক্তিটা খুব ভয়ঙ্কর, যে একটা ভোটের আগেই একটা লিস্ট তৈরি করা হয়েছে এলাকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক। এই যে লিস্টটা কিসের লিস্ট? এবং ওনার বক্তব্য এটাও রয়েছে যে ভোটের পর যদি তৃণমূল জিতে আসতো তাহলে প্রচুর মহিলা ধর্ষণ হতো। এটা ভয়ঙ্কর অভিযোগ। এই যে উস্কানিমূলক মন্তব্য বলছেন, এই উস্কানিমূলক মন্তব্যে কি মনে করছেন যে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই। আপনার 4 তারিখের পরে তো এমনিতেও 3জন না 2জন মারা গেছেন। আমাকে কেউ ডাকেনি। আজকে যেহেতু সিআইডি কেসটা তদন্ত করছে, আমরা যেহেতু বিধাননগর সাইবার ক্রাইমকে একটা চিঠি দিয়েছিলাম, এবং সিআইডি যেহেতু কেসটা টেক আপ করেছে, আমরা ভবিষ্যতে কোর্টে যাব, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই হাইকোর্টে হিয়ারিং আছে। আমরা সেইখানে এই বক্তব্যটা দেবো যে আমরা সিআইডিকে জানিয়েছি, আমরা এই বিষয়টাকে তুলে ধরবো। বুঝতেই পারছো যে রাজীব সরকার তিনি কিন্তু সরাসরি বলছেন রিজু দত্তকে আমরা কাস্টাডিতে চাই। এখানে অভিযোগই জমা করলাম, এই কারণে অভিযোগ জমা করলাম যে রিজু দত্ত যে বক্তব্যটা বলেছেন, যেটা ভাইরাল হয়েছে, আজকে আমরা সিআইডিকে দিলাম। সিআইডিকে ওই অভিযোগটা আমরা করলাম, যেটা বিধাননগর মানে সাইবার ক্রাইমকে 17 তারিখে করেছি, সেটা আমরা রিমাইন্ডার দিলাম। আমার অ্যাডভোকেট সঙ্গে ছিলেন, আর রাজদীপ মজুমদার, তিনিও মানে এই পুরো প্রসেসিংয়ের মধ্যে যুক্ত। আমরা এটা আগেও বলেছি, আজকে আমরা কনফার্ম করলাম যে আগামী দিনে আমরা এই বিষয়টা হাইকোর্টে নিয়ে যাব। যেটা রাজীব সরকার তিনি স্পষ্টত বলছেন যে সিআইডি যেহেতু তদন্তভার নিয়েছে, আগেই তারা রীতিমতো বিধাননগর সাইবার ক্রাইমে গোটা বিষয়টি জানিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি সিআইডি যেহেতু তদন্তভার গ্রহণ করেছে, সিআইডির কাছেও তারা এসেছিলেন, নিজেরাই এসেছিলেন স্বতঃপ্রণোদিতভাবে, তারা এসে আবার বক্তব্য রেখে গেছেন এখানে, এবং তার পাশাপাশি রিজু দত্তের নামও তারা উল্লেখ করছেন। এই গোটা বিষয়ে কিন্তু রীতিমতো যে চিত্র দেখা যাচ্ছে যে রাজীব সরকার তিনি কিন্তু যিনি মূল অভিযোগকারী, যার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম শুরু করে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার তদন্তভার গ্রহণ করে সিআইডি। সেই সিআইডি কিন্তু রীতিমতো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রশ্নই করা হবে। এবং এখনও পর্যন্ত অভিযোগকারী যেটা স্পষ্টত বললেন, যে ধরনের মন্তব্য একজন সাংসদ হিসাবে তিনি করেছেন, ভোট পরবর্তী ক্ষেত্রে বড়সড় হিংসার সম্ভাবনা ছিল, এবং তিনি সেই বিষয়টাকেই সামনে রেখে মূলত মামলাটা করেছিলেন। এবং আজকে সিআইডি দপ্তরে এসে তিনি কিন্তু গোটা বিষয়টি আবারও লিখিত আকারে জানালেন, আইনজীবীকে সঙ্গে নিয়ে এসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।